রাজ্জাক ভাইয়ের যে অবদান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, এইরকম একটা জায়গায় যদি আর কাউকে বসানো যেত সেটা ছিল সালমান শাহ। আমি যে গেট খুলে বেরিয়েছি দেখিও দাঁড়ানো, ওই স্ট্রেট আমাকে বলল, বাবু ভাই আপনার জন্য আমি দাঁড়া আছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি অ্যাক্টের সিকিউরিটির অফিসে। আমার পাশে যিনি আছেন একজন জনপ্রিয় অভিনেতা ইকবাল বাবু ভাই, এবং উনি আমাদের অ্যাক্টের সিকিউরিটির সহসভাপতি। ইকবাল বাবু ভাইয়ের একটা দীর্ঘ বছরের ক্যারিয়ার অভিনয়ের, ওনার কাছ থেকে কিছু গুপ্তধন আবিষ্কার করব। মানে ওনার অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনার চেষ্টা করব। ইকবাল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো সালমান শাহ সেই ঘটনাটা, আচ্ছা, যে ঘটনায় আপনারা একটা ইনস্টিটিউটের একই সঙ্গে এক ব্যাচের স্টুডেন্ট ছিলেন। সালমান শাহ আসলে তখন ওর নাম হয়নি, ওর ডাক নাম আমরা ইমন ডাকতাম, ইমন নামেই চিনতাম ওকে। তো ইমনের সাথে প্রথম আমার সাক্ষাৎ হলো 1986 সনে। আমি তখন 1984 সনে আসলে সৈয়দ মহিদুল ইসলাম মানু ভাই ব্যতিক্রমের প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার ওখানে একটা অ্যাক্টিং স্কুলের অ্যাপ্রিসিয়েশন কোর্স হতো। ওই স্কুলটার নাম ছিল স্কুল অফ অ্যাক্টিং। উনি বাংলাদেশের প্রথম এনএসডিএম যে তিনজন ছিলেন, সেই তিনজনের একজন হচ্ছেন সৈয়দ মহিদুল ইসলাম। এবং মহিদুল ইসলাম বাংলাদেশের প্রথম গোল্ড মেডেলিস্ট, এনএসডিএন গোল্ড এখানে মেডেলিস্ট। একটু আমি দর্শকদের জন্য একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এনএসডি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেন দর্শকদের। আচ্ছা, এনএসডি হচ্ছে এই পুরো এশিয়ার মধ্যে, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এনএসডি হচ্ছে একটা অ্যাক্টিং এর ইনস্টিটিউশন, যেটাতে পুরো অ্যাক্টিং বিষয়ে অভিনয়, মানে ডিরেকশন, প্রডিউসিং, স্ক্রিপ্ট রাইটিং, লাইটিং, মেকআপ, ক্যামেরা, মানে অভিনয়ের জগতে যা যা দরকার, স্ক্রিন প্লে, সমস্ত কিছু শেখানো হতো। তো এটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার একটা অন্যতম প্রতিষ্ঠান, যেটা ভারতে দিল্লিতে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা আমাদের দেশ থেকে তখন স্বাধীনতার পরে কিছু মানে ওরা দিল আর কি, স্কলারশিপ দেওয়ার পরে ওখানে প্রথম যে ব্যাচের স্টুডেন্ট গেলেন ওখানে, সেটা হচ্ছেন সৈয়দ মহিদুল ইসলাম মানু ভাই। মানু ভাই যাওয়ার আগে বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার ছিলেন, এবং মোটামুটি ভালো মানের প্রডিউসার ছিলেন, বেশ নাটকের প্রডিউসার ছিলেন, নাটক বেশি করতেন উনি। তো উনি এই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে গেলেন, উনি অ্যাক্টিং এর উপর কোর্স করলেন, কোর্স করে উনি ওখানে গোল্ড মেডেল পেলেন। আমি এই মানু ভাইয়ের ওই দেখে, যে উনি একজন এনএসডিয়ান, উনি একজন প্রশিক্ষিত অভিনেতা বা প্রশিক্ষিত অভিনয় জগতের একজন কি বলবো পথ চলার মানুষ, যিনি অভিনয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে আসছেন বাংলাদেশে প্রথম। তো এই সমস্ত দেখে ওনার কোর্সে আমি অ্যাপ্লাই করি, স্কুল অফ অ্যাক্টিং অ্যাপ্লাই করি, তো চান্স পাই সেখানে, কোর্স করি। এটা আমি প্রথম কোর্স করি 1984 সনে। তো আমি কোর্সটা ভালো করাতে উনি আবার 86 সনে আমাকে ডেকে পাঠিয়ে বললেন যে তুমি এক কাজ করো, তুমি আরেকবার আমার সাথে কাজ করো এবং আমার দলে যুক্ত হও। তো আমি তখন আসলে অন্য একটা গ্রুপে ছিলাম। আমি বেসিক্যালি 1978 সন থেকে গ্রুপ থিয়েটার করি, সেটা হচ্ছে উন্মোচন নাট্যগোষ্ঠী। সেটাও ছিল এক বিখ্যাত লোকের, আমাদের এককালীন প্রাইম মিনিস্টার ছিলেন জাদু মিয়া, মশিউর রহমান জাদু মিয়া। ওনার মেয়ে ছিলেন একজন রিটা রহমান। রিটা রহমান ছিলেন উন্মোচন নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা একজন। বেসিক্যালি ওনার ভাই স্বপন ভাই, যিনি একসময় মিনিস্টার হয়েছিলেন, শফিকুল গনি স্বপন না কি যেন নাম ছিল ওনার, এরকম ভদ্রলোকের নাম, আমি ঠিক
পরিষ্কারভাবে এখনো ওইটুকুই মনে আছে যে স্বপন ভাই উনি ছিলেন এবং ওনার বোন রিটা রহমান, এনারা উন্মোচন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। এটা 1977 সনে বা 76 সনের দিকে, লাস্টের দিকে। আমি 78 সনে ওখানে জয়েন করি। ওখানে জয়েন করে আমি এই থিয়েটার গ্রুপে কাজ করতে থাকি। পরে মানু ভাই যখন আমাকে প্রস্তাব করলেন, তখন আমি ভাবলাম যে একটা গ্রুপ ছেড়ে একটা গ্রুপে যাব। তো আমি পারমিশন নেব এমন অবস্থায় রিটা আপা চলে গেলেন আমেরিকায়। আমার সাথে তখন ওই গ্রুপে ছিলেন কেএস ফিরোজ ভাই, তারপরে সংসদকে সময় খুব নাম করেছিলেন রানুদি হিসেবে রেহানা আপা, ওনাকে রেহানা আপা বলতাম, রেহানা আপা ছিলেন। উল্লেখযোগ্য নাম এগুলাই। আরও দিলরুবা খান যিনি আছেন সিঙ্গার, ওনার এক ছোট ভাই বা বড় ভাই নাজাত হোসেন ওনার নাম ছিল, উনি ছিলেন আমার সাথে ওই গ্রুপে উন্মোচন নাট্যগোষ্ঠীতে। তো আমরা একসাথে কাজ করতাম। ওখানে কাজ করার পরে তো মানু ভাই যখন আমাকে প্রস্তাব করলেন, তখন আমি বললাম যে ঠিক আছে মানু ভাই, আমি কোর্সটা করি, তবে আপনার গ্রুপে জয়েন করবো কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। পরে আমি কোর্সটা করলাম 86 সনে আবার দ্বিতীয়বার কোর্স করলাম। মানু ভাই একটা বললো যে তুমি আসলে কোর্স করবে না, তুমি আমাকে কোঅর্ডিনেটর হিসেবে হেল্প করবা, কোর্সটা সম্পন্ন করতে আমার কিছু লোক লাগবে, তুমি কোর্সের সাথে থাকলে আবার হেল্পও করলা, বিভিন্ন ক্লাস যখন হবে তুমি একটু কোঅর্ডিনেট করবা, যে সপ্তাহে 2 দিন ক্লাস হয় তুমি একটু কোঅর্ডিনেট করবে এবং যারা যারা আসবে তাদের সাথে একটু ইয়া করবা। তো আমি ভাবলাম যে কোর্সটাও করি, কোঅর্ডিনেশনও করি, দুইটা একসাথে করি। এইভাবে আমি কোর্সটা আবার ইয়া করলাম। তো সেই কোর্সে আসলো আমাদের ইমন, শাহিন আলম আরেকজন হিরো ছিলেন বাংলাদেশের, পরে হিরো হয়েছিলেন, বেচারা মারা গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা শাহিন আলম আমি প্রায় বন্ধুর মতো ছিলাম একদম। আর ইমন আমাদের একটু বয়সে ছোট ছিল। এই কোর্সটা আমরা যখন করি, তো তখন আমাদের সাথে আরেকজন ছিলেন ওমর সানি। তো কোনো কারণে ওনার কোর্সটা কমপ্লিট করা হয়নি বা উনি কোর্সটা ড্রপ আউট করে গেছেন, তখন আর করেননি কোর্সটা। তা আমরা 3জনই মোটামুটি সেই কোর্সের 16 জন ছাত্রছাত্রী ছিল মোট। সেই কোর্সটা 16 জন কমপ্লিট করলাম। 3জন মোটামুটি হাইলাইটেড ছিলাম আমরা, আমি, ইমন, শাহিন আলম। ভাগ্যক্রমে মানে যেহেতু আমার আগেরবার কোর্স করা ছিল, আমি প্রথম হলাম, ইমন সেকেন্ড হলো, শাহিন আলম থার্ড হলো। তো পরবর্তী সময়ে ইমন দেখলাম যে এই যে নতুন মুখের সন্ধানে গিয়ে বা কিভাবে ও এই কিয়ামত থেকে কিয়ামত শুরু করলো, কিয়ামত থেকে কিয়ামত শুরু করে তো তার ভাগ্যেই অন্যরকম পরিবর্তন চলে আসলো। সে আসলেই খুব গুণী একজন শিল্পী ছিল। ওর গুণাগুণ সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় রাত ফুরিয়ে যাবে, এত বেশি। আপনার কয় মাসের কোর্স ছিল এটা? এটা আমাদের 4 মাসের কোর্স ছিল। 4 মাস তো আমরা একদম প্রায় দেখা মানে কি প্রতি সপ্তাহে সুন্দর দেখা হচ্ছে, গসিপিং হচ্ছে, গল্প হচ্ছে, কাজ হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে, বিভিন্ন শেখা হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিং এর বিভিন্ন ক্ষেত্র শেখা হচ্ছে, নাটকের জগতের, ফিল্মের জগতের বিভিন্ন অ্যাক্টিং সম্পর্কে জানা হচ্ছে, বিভিন্ন রথীদের নাম জানছি, তাদের বই পড়তে হচ্ছে, তাদের বিভিন্ন লেখা পড়ে শিখছি বিভিন্নভাবে। এইরকম কোর্সের ওই 4 মাসে সালমান শাহের সঙ্গে আপনার কিছু ইন্টারাকশন বলেন। এই 4 মাসে প্রতিদিনই তো ওর সাথে দেখা হতো। প্রতিদিনই দেখা হলে আমরা 2-3 ঘন্টা ক্লাস করতাম। তারপরে ক্লাসের ফাঁকে একটা রেস্ট ছিল, ব্রেক ছিল, সে ব্রেকে গল্প করতাম বিভিন্ন বিষয় নিয়ে। ওর সবসময় ইচ্ছেটা ছিল বড় জায়গায় যাওয়া, বড় কিছু করার। মানু ভাই কিন্তু ওকেও প্রস্তাব করেছিল গ্রুপে জয়েন করার জন্য, বাট ও সেটা করেনি। ওর চিন্তাধারা ছিল অন্যরকম, আসলেই ভালো চিন্তার ইয়া ছিল। তো সে ফিল্মের দিকে এগুলো, তার আগে 2-একটা টেলিভিশনে নাটক করলো। সে নাটক করার পরে এই ফিল্মে তার সুযোগ হয়ে গেল। সুযোগ হওয়ার পরে ও চলে গেল, আর শাহিন নতুন মুখের সন্ধানে অ্যাপ্লাই করে ফিল্মে জয়েন করলো। তো এরা 2জনই ফিল্মে চলে গেল। আপনাদের ওই ব্যাচ থেকে ওনারা 2জন গেলেন? ওরা 2জন গেল। আমি আসলে নতুন মুখের সন্ধানের ওই যে ইন্টারভিউ পদ্ধতি ছিল সেটাতে আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ ওই পদ্ধতিটাই আমার কাছে মনে হতো যে আসলে অভিনয় যোগ্যতা যাচাই করার জন্য এই রকম পদ্ধতি বোধহয় থাকা উচিত না।
বরং ও এটা এটা এমন ভাবা উচিত যে সেখানে হয়তো কোনো কোর্স থাকবে, সিলেবাস থাকবে, কোর্স হবে, দেন বাছাই করা হবে অভিনয় শিল্পীদের, যে হ্যাঁ এরা অভিনয় করার যোগ্যতা আছে কিনা বড় পর্দায়, ফিল্মে বা অন্যান্য জায়গায়। সালমান শাহ যখন ক্লাস করতো তখন কি ওর স্ত্রী আসতো ক্লাসে? না, ও তো তখন বিয়েই করেনি। ওর সঙ্গে তো অ্যাফেয়ার চলছিল, ইয়ে বা গার্লফ্রেন্ড বা আমি ওই সামিরা ওই সময় কি কখনো না না, কখনোই আমি দেখিনি বা আসতো না, বা ও আমি জানতাম যে ও তখন সিঙ্গেলই ছিল। হ্যাঁ, বা ওর অ্যাফেয়ারও কারোর সাথে ছিল এরকম কোনো কিছু শুনি নাই তখন। তো যাই হোক, ওখানে তো ফিমেল স্টুডেন্টও ছিল, হ্যাঁ ফিমেল স্টুডেন্ট ছিল। তো তারা কি সালমানের উপর ক্রাশ খায় নাই? না, ওই ধরনের আসলে তখন আমরা যারা কোর্স করতাম বা নাটক করতাম, তখন আমাদের হ্যাঁ অনেকের মাধ্যমেই হয়তো আহ, আহ, প্রেমের বিষয়টা তো সার্বজনীন। সর্বজনীন আর শাশ্বত, তাই প্রেমের বিষয়টা তো অনেকের মধ্যেই থাকতেই পারে। কিন্তু সালমানের সাথে আমি বা ইমনের সাথে আমি ওইভাবে কারো ইন্টারাকশন করতে দেখি নাই বা হয়নি আমাদের সামনে। সে কি ওই ক্লাসগুলোতে সে যে ফিল্মে যেরকম তাকে স্টাইলিশ দেখাতো, হ্যাঁ, নাটক কি ওইভাবে স্টাইল অবশ্যই সে যথেষ্ট স্টাইলিশ একটা ম্যান। সে জানে ফ্যাশন কাকে বলে, সে জানতো যে কিভাবে ফ্যাশন করতে হয়। হ্যাঁ, ওকে দেখে আমাদের মনে হতো যে এ মানে কোনো ফ্যাশন জগতের কেউ আহ, এরকম হওয়া উচিত যাকে সে আইডল ভাবতে পারে। তো সালমানকে বা ইমনকে ওই ক্লাসেও হ্যাট বা জিন্স বুট এই টাইপের ফ্যাশনেবল ড্রেস পরে আসতো। হ্যাট পরতো, মানে কি ওই ক্যাপ ট্যাপ পরতো আর কি। হ্যাট ওইভাবে ইংলিশ হ্যাট যেটা সেটা পরতো না, ক্যাপ ট্যাপ পরে আসতো মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খুব ফ্রিলি আসতো। তো সে আসলেই খুব ফ্যাশনেবল মানুষ ছিল। তো বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস ওর খুব মনে পড়েছে পরে দিয়ে, 84-তে 86-তে আমরা কোর্স করলাম, এরপর ও ফিল্মে চলে গেল, সুপার স্টার হয়ে গেল। তারপর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোথাও কোনো দেখা হতো না বা হয়নি কোনোভাবে। আর ফিল্মে যেহেতু আমি তো সুযোগও পাইনি বলা যায়, ওইভাবে সুযোগ করতেও চেষ্টা করিনি। কিন্তু তখন তখন ওইভাবে সুযোগ করতে চেষ্টা করিনি। পরবর্তী সময় 1996 সনে আমি ওই প্রথম যখন ওই ফুল লেন্থ ছবি করছি পোকামাকড়ের ঘর বসতি, ববিতা মুভিজের, আখতারুজ্জামান ভাই ডিরেক্টর। আখতারুজ্জামান ভাই আমাকে কাস্ট করেছিলেন ওই ছবিতে একজন জেলের ক্যারেক্টার হিসাবে। ওখানে যখন আমি কাজ করি তখন ওখানকার ছবির ডাবিং হলো এফডিসিতে, ওই পোকামাকড়ের ঘর বসতির ডাবিং একদিন এফডিসিতে। তো আমি যেদিন এফডিসিতে প্রথম যাই ডাবিং করতে পোকামাকড়ের ঘর বসতি, ওই সময় আমি ডাবিং করছি আমার সিকোয়েন্সগুলা। এমন সময় ইমন এসে ঢুকেছে, মানে সালমান শাহ এসে ঢুকেছে। তখন তার সাথে মানে এফডিসিতে প্রায় 20-25 জন ছেলে ওকে সবসময় থাকতো আর কি। এবং ও স্টুডিওতে ঢুকেছে, ঢুকে ও তো প্রথমে বুঝেনি অন্ধকার, হ্যাঁ একটুখানি আলো, তো এসে বসেছে, বসে কথাবার্তা বলছে। তো এক ফাঁকে জিজ্ঞেস করলো কিসের ডাবিং, তো বলছে পোকামাকড়ের ঘর বসতির ডাবিং। তো বলছে কে করতেছে, উনি একটা শিল্পী করতেছেন। তো ওর কেন জানি মনে হলো যে এই শিল্পীটা আমার চেনা। তো বাইদা ভাই ওর নাম জিজ্ঞেস করেছিল আক্তার ভাইকে। তো আক্তার ভাই বলেছেন যে ওর নাম ইকবাল বাবু। আচ্ছা, বেরিয়ে গেছে। আমার নামটা শুনে ওই 2-4 মিনিট পরেই ও বেরিয়ে গেছে স্টুডিও থেকে। আমি মনে করছি ও চলে গেছে। আমিও দেখলাম যে আমার লুপ একটার পর একটা আসছে, আমাকে ডাবিং করে যেতে হচ্ছে। তো ওর সাথে হাই হ্যালো করার সুযোগটুকু পাইনি আমি, এর মধ্যে বেরিয়ে গেছে। খুব অল্প সময় ছিল ভিতরে স্টুডিওতে। বেরিয়ে গিয়ে ও গেটের সামনে দাঁড়িয়ে আছে ডাবিং স্টুডিও। হ্যাঁ, এইটা কিন্তু আমি জানি না, আমি জাস্ট আরো 10-12 মিনিট ডাবিং করেছি। করার পরে আমার ডাবিং এর কাজ শেষ। তো আমাকে বললো আপনার শেষ, আমি বেরিয়ে আসছি। আমি যে গেট খুলে বেরিয়েছি দেখিও দাঁড়ানো, ওই স্ট্রেট আমাকে বলল বাবু ভাই আপনার জন্য আমি দাঁড়া আছি। মানে এই কথাটা শোনার পরে আমার মনে হলো যে পৃথিবীতে এমন মানুষও আছে যে এত বড় সুপারস্টার হয়ে গেছে, আর আমি এখন কোথাকার কি বাবু। হ্যাঁ, ইকবাল বাবু নামে একটা শিল্পী আছে এই দেশে, কেউ জানেই না।
আর এত বড় একজন মানুষ আমার জন্য দাঁড়ায় আছে, আমি একেবারে ওকে জড়িয়ে ধরেছি। তাই বিশ্বাস করেন, আপনার কথাটা শুনে আমি বাইরে আসছি এবং আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি আপনার সাথে দেখা করবো বলে। মানে আপনারা কোর্স করলেন 86-তে, হ্যাঁ, দেখা হলো 96-এ, 96 10 বছর 10 বছর পরে, এবং সে যে আমাকে মানে গ্রহণ করলো, ওইটা মানে অনেক উন্নত মানের মানসিকতা না হলে, একটা মানুষের ভিতরে সরলতা সততা না থাকলে সে এরকম ভাবে কারোর জন্য অপেক্ষা করতে পারে না। তো এই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে। এবং আমি সাধারণত যখনই আল্লাহর কাছে দোয়া করতাম তখনই ওর নামে দোয়া করতাম, আল্লাহ তুমি ওকে ভালো রেখো। যে এত ভালো একটা মানুষ, হ্যাঁ, ছেলে, মানে আমার কাছে তো তখন ওর ছোট ভাইয়ের মতো, সবসময় ওর জন্য দোয়া করতাম। এবং ও যখন মারা যায় তখন কিন্তু সেদিন আমি খুবই খুবই কষ্ট পেয়েছিলাম। আমার মনে আছে, আমি মনে হয় সারাদিন সেদিন কিছু খেতে পারিনি, খাইও নি। কারণ যে এমন একটা মানুষ পৃথিবী থেকে চলে গেল হঠাৎ করে, এইভাবে চলে যাওয়াটা একটু অস্বাভাবিক। হ্যাঁ, তো সেটা কেমন যেন খুব খারাপ লাগার একটা বিষয় ছিল। তো ওর সাথে আমার স্মৃতি এগুলোই। আর আমি বলবো যে আমরা ওই সালমান শাহকে হারিয়ে এমন এক ব্যক্তিকে হারিয়েছি ফিল্ম জগতে, যে আমাদের ফিল্ম জগৎ আরো অনেক বেশি উপরে চলে যেতে পারতো, অনেক বেশি উচ্চমার্গীয় জায়গায় চলে যেতে পারতো, এরকম যদি শিল্পী ফিল্মে থাকতো। না থাকায় আমাদের ফিল্ম জগৎ আস্তে 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 মানে কি বলবো, এমন একটা জায়গায় চলে আসলো যে মানুষ হলমুখী আর হলো না। আপনার সঙ্গে কি শাকিব খানের কাজ হয়েছে? না, সাকিব খানের কাজ হয় না। ওনার সম্পর্কে তো আপনি জেনেছেন, ওনার সম্পর্কে জেনেছি। আপনি সালমান শাহর সেই সময়ের স্টারডম আর শাকিব খানের এই সময়ের স্টারডমকে কিভাবে দেখেন? না, সালমান শাহর স্টারডম হচ্ছে যে একটা মানুষ কাজ করছে, তার প্রতি ভালো লাগার যে মানুষের ভেতরগত আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটা প্রকাশ পেত মানুষের মাঝে। আর সাকিব খান, আমি তাকে ছোট করছি না, সেও আমাদের দেশের খুব জনপ্রিয় একজন শিল্পী। তবে এখনকার মানুষের মন মানসিকতা বা পছন্দের মানসিকতা বদলে গেছে। হ্যাঁ, অনেক বদলে গেছে। তখনকার মানুষের পছন্দের মানসিকতা ছিল খুব ভেতরগত, অন্তর্গত, আন্তরিকতার সাথে। এখনকার হ্যাঁ, It's because of মনে হয় ওই সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এই সমস্ত ফোন ছিল না, এটার কারণে এই সমস্ত কারণ একটা তো অবশ্যই, ডিজিটাল মিডিয়ার একটা প্রভাব তো আছেই। তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশে রাজ্জাক ভাইয়ের পরে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কোন শিল্পী আর নাই যে তার জায়গা নিতে পারবে বা পারতো। এই একজন এসেছিল যিনি রাজ্জাক ভাইয়ের যে সম্মান, যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, রাজ্জাক ভাইয়ের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবদান, রাজ্জাক ভাইয়ের যে অবদান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, এইরকম একটা জায়গায় যদি আর কাউকে বসানো যেত সেটা ছিল সালমান শাহ।